আর লিভিং রুমে এভাবে নিউজ দেখবে না, যখন তখন কথা উঠে যেতে পারে। ওরা আচমকা দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে ব্যস্ত ভঙ্গিমায় বলল, আমার তো কথাকে রাখতে হবে। দেখেছেন 11টা বেজে গেছে, অথচ এখনো আপনার মেয়ে ওঠার কোনো নামগন্ধ নেই। ওরা তড়িৎ গতিতে ছুটে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আরশাদ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। কি অদ্ভুতভাবে কথাকে আপন করে নিয়েছে মেয়েটা। ঠিক এই মুহূর্তে আরশাদের নিজেকে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ বলে মনে হচ্ছে। তার মেয়ে আর ভালোবাসার মানুষটাকে নিয়ে একই ছাদের নিচে রয়েছে সে। এর থেকে সুখময় আর কি বা হতে পারে। পকেট থেকে মোবাইলটা বের করলো আরশাদ। সামনে তার প্রচুর ব্যস্ততা। এ সপ্তাহে পরপর 3টা বিজ্ঞাপনের শুটিং, সেই সঙ্গে আবার শুরু হয়ে যাবে আগের সিনেমার ডাবিং শেষ হতে না হতেই নতুন সিনেমার শুটিং। দম ফেলার মতো সময় নেই আরশাদের, তবুও হাজারো ব্যস্ততার মাঝে সময় বের করতে হয়। যত্ন না পেয়ে প্রায় মরেই গেছে সব সম্পর্কগুলো, নতুন করে বাঁচিয়ে তুলতে হবে তাদের। আগে বছরে দুবার পুরো পরিবারটাকে এক করতো আরশাদ, মামা খালা তাদের সন্তানেরা। বাবার বাড়ির কেউ লজ্জায় আসতে চাইতো না অনুষ্ঠানে, তবুও আরশাদের জোরাজোরিতে বাধ্য হয়ে ফুপু চাচারা দল বেঁধে চলে আসতো। গত 4 বছরে নিজের মাঝ থেকেও হারিয়ে গিয়েছিল আরশাদ। পরিবারটাকে আর এক করবে কি করে? আরশাদ উদ্যোগ নেয়নি, তাই পরিবারের সকলে একসঙ্গে মিলে হইচইও করেনি। কিন্তু আর কত, পুরনো আরশাদকে আবারও ফিরে আসতে হবে তো। আরশাদ ডায়াল করলো আসফিয়ার নাম্বারে। যুক্তরাষ্ট্রে এখন গভীর রাত, নির্ঘাত সে ঘুমে মগ্ন, তাই 2-1 বার কল করার পরও অপর প্রান্ত থেকে রিসিভ হলো না। আরশাদ হাল ছেড়ে দেওয়ার মানুষ নয়, অনবরত ফোন করেই গেল। একটা পর্যায়ে আসফিয়া ফোন রিসিভ করে ধমকের সুরে বলল, এই বাদর, রাত বিরেতে এত বারবার ফোন করছিস কেন? আরশাদ মজার ছলে বলল, রাত কোথায়, এখন তো ঝকঝকে দিন। আসফিয়া রাগী গলায় বলল, তুই জানিস না আমেরিকা আর বাংলাদেশ টাইম ডিফারেন্স কত? আমার গভীর ঘুমটা ভাঙিয়ে দিলি, বেয়াদব কোথাকার। আরশাদ হাসি মুখে বলল, হয়েছে, বকবে পড়ে, এখন কাজের কথা শোনো। কি কাজের কথা? আমেরিকায় অনেক থেকেছো, এবার দেশে ফিরে এসো। আসফিয়া ক্লান্ত ভঙ্গিতে বলল। কেন? দেশে আমাকে দিয়ে আজ কি? আরশাদ অত্যন্ত স্বাভাবিকভাবে বলল, আমি বিয়ে করব, আমার বিয়েতে তুমি থাকবে না? আসফিয়া আটকে উঠে বলল। আবার কাকে বিয়ে করবি? আরশাদ সঙ্গে সঙ্গে বলল, আরে বাবা, আমার বউকে বিয়ে করব। নিজেরা তো যেমন তেমন করে বিয়ে করেছিলাম, এবার তুমি দেশে ফিরে সুন্দর একটা অনুষ্ঠান করে আমাদের বিয়ে দাও। আসফিয়া আনন্দে আত্মহারা হয়ে গেল। তুই এ কথা বলছিস? শোনো আপা, রনি, দিশা, মেহের, আকাশ সবাইকে এক করতে হবে, কিন্তু নিজের বিয়ের আয়োজন নিজেই করলে কেমন যেন হয়ে যায় না? সব আয়োজন তুমি করবে, কিন্তু পিছনে থাকবে আমি, ডিরেকশন দেব। খুশিতে জল চলে এসেছে আসফিয়ার দু চোখে। ঘুমটুম তার সব উবে গেল। মনে হচ্ছে তার দুরন্ত ভাইটা ভিন্ন কোনো গ্রহে বেড়াতে গিয়েছিল, এতদিন পর ফিরেছে। আসফিয়া চোখের জল মুছার কোনো প্রকার চেষ্টা না করেই বলল, তুই কোনো চিন্তা করিস না আশাদ, আমরা ধুমধাম করে তোর বিয়ে দেব। সূর্য ডুবে যাওয়ার ঠিক পরপর অরার কোলে গা এলিয়ে দিয়ে টিভি দেখছে কথা। তাদের পাশেই বসে আছে আরশাদ। কাল থেকে আবারও শুরু হতে যাচ্ছে তার দৌড়ঝাঁপ। কে ফিল্মসের প্রথম 5টা ছবির গল্প যাচাই বাছাই চলছে। প্রাথমিক বাছাইয়ের পর স্ক্রিপ্টগুলো নিয়ে অরার সঙ্গে বসতে হবে। এরপর থেকে আর কোনো স্ক্রিপ্ট তো আর সে পছন্দ করবে না, এই দায়িত্বটা সিইও মহাশয়ার। প্রথমবার তাকে শেখাতেই কাজটা এগিয়ে রেখেছে। ব্যস্ততার আগে যতটা সম্ভব এই দুজনের সঙ্গে সময় কাটাচ্ছে আরশাদ। তার চোখ দুটো পড়ল অরা এবং কথার দিকে। কথা হাত নাড়িয়ে নাড়িয়ে তাকে কার্টুনের দৃশ্য বুঝিয়ে দিচ্ছে, আর অরা তার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন ভার্সিটির প্রফেসরের লেকচার শুনছে। আরশাদ ঠাট্টার ছলে বলল, তুমি এমনভাবে টিভির দিকে তাকিয়ে আছো যেন পৃথিবীতে এর থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। অরা হাসি মুখে বলল, আপনি কি বুঝবেন? স্পঞ্জ ববের ফর্মুলা চুরি হয়ে গেছে, কতটা কষ্টে আছে বেচারা। আরশাদ কিছু বলতে যাবে তার আগে কথা ঘাড় ঘুরিয়ে তাকালো তাদের দুজনের দিকে। কৌতূহলী গলায় বলল, আচ্ছা ওরা, তুমি বাবাকে আপনি ডাকো কেন? এইটুকুন একটা মেয়ের এমন প্রশ্নে ভ্যাবাচাকে খেয়ে গেল ওরা। উত্তরে কি বলবে বুঝে উঠতে পারছে না। ওদিকে আরশাদ হাসতে হাসতে কথাকে একটা হাই ফাইভ দিয়ে বলল, গুড কোশ্চেন বাবা, আমার মাথায় একটা প্রশ্ন ছিল, কিন্তু জিজ্ঞেস করতে ভুলেই যাচ্ছিলাম। কথা উৎফুল্ল ভঙ্গিতে বলল, আমি কিন্তু ঠিকই মনে করে জিজ্ঞাসা করেছি। আরশাদ বাহবা দেওয়ার ভঙ্গিতে বলল, তুই বাবার স্মার্ট মেয়ে না, মনে তো রাখবি। কথা বলল। কই ওরা, বললে না তো? কিছু কোনো উত্তর খুঁজে না পেয়ে বলল, আপনি ডাকি কারণ তোমার বাবা আমার থেকে বড়। আরশাদ ভ্রুকুচকে মেয়ের দিকে তাকিয়ে বলল, এটা কিন্তু একটা লেম এক্সকিউজ বাবা, একেবারে বিশ্বাস করবি না। কথা কিছুটা সময় চিন্তা করে বলল, আসলেই তো, বাবা তো আমার থেকেও বড়, আমি তো বাবাকে তুমি ডাকি। আরশাদ মুগ্ধ গলায় বলল। ব্রিলিয়েন্ট লজিক, আই এম সো প্রাউড অফ মাই কথা।
ওরা বুঝতে পারছে বাবা মেয়ে মিলে তাকে জ্বালানোর মিশনে নেমেছে। এই দুজনের হাত থেকে সহজে তার নিস্তার নেই। ওরা কম্পিত স্বরে বলল, তাহলে কি ডাকবো? কথা এক লাফে উঠে দাঁড়িয়ে বলল। তুমি ডাকবে যেমন আমি ডাকি? ওরা পরাজিত গলায় বলল। আচ্ছা ডাকবো, এখন বসো তো। কথা জেদ ধরে বলল, এক্ষুনি ডাকো। এখনই ডাকতে হবে কেন? বললাম তো ডাকবো। আরশাদ মেয়েকে সাবধান করে দিয়ে বলল, ওর কথা বিশ্বাস করিস না কিন্তু। তোর সামনে বলেছে ডাকবে, কিন্তু শেষমেশ আর ডাকবে না। কথা আটকে উঠে বলল। সেটা তো হবে না, তোমাকে এক্ষুনি তুমি করে ডাকতে হবে। ওরা দীর্ঘশ্বাস ফেলে আরশাদের দিকে তাকিয়ে বলল। হ্যালো, তুমি ভালো আছো? আরশাদ অভিযোগ করার ভঙ্গিতে বলল। দেখো কথা কি চিটের পাল্লায় পড়েছি, বলে কিনা ভালো আছেন। ওরা ফিসফিস করে আরশাদের কানে বলল। কি শুরু করলেন আপনি? আরশাদ কিছু বলতে যাবে, তার আগেই কথা ধমকের সুরে বলল। ওরা সুন্দর করে তুমি ডাকো। ওরা ব্যর্থ গলায় বলল। আচ্ছা কি বলবো তুমি বলে দাও। কথা কিছুক্ষণ গালে হাত দিয়ে ভেবে বলল। বলো তুমি অনেক ভালো। ওরা আরশাদের দিকে তাকিয়ে লজ্জা শরমের মাথা খেয়ে বলল। তুমি অনেক ভালো। আরশাদ ওরার গাল টিপে দিয়ে বলল। তুমিও সব থেকে ভালো। কথা এতে মজা পেল কি কে জানে। আনন্দে আত্মহারা হয়ে কতগুলো লাফ দিয়ে হাততালি দিতে লাগলো। বাচ্চায় মেয়েটার সঙ্গে থাকলে সময়টা কি করে যে কেটে যায় খেয়ালই থাকে না আরশাদ ওরার। কথার সঙ্গে হাসি ঠাট্টা টিভি দেখতে দেখতে রাত নেমে এলো। তিনজনে একসাথে ডিনারে টেবিলে বসলো। ওরা কথাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে, তবে মেয়েটা অনর্গল কথার মেলা আর বিচ্ছুপনার কারণে তা কিছুটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। ওরা আজ সারাদিন কথাকে অনেকটা সময় দিয়েছে, তার উপরে আবার ডিনারের সময় কথার পিছনে দৌড়াতে দৌড়াতে বেচারি ক্লান্ত। আরশাদ তাই ওরাকে রেস্ট নিতে পাঠিয়ে দিয়ে কথাকে নিয়ে গেল ঘুম পাড়াতে। কথার বহু বদ অভ্যাসের একটা হলো রাতে ব্রাশ করার প্রতি অনীহা। আরশাদ ব্রাশ করতে জোরাজোরি করলে সে ক্লান্ত ভঙ্গিতে বলল। সকালে একবার ব্রাশ করেছি। এমন পরিস্থিতিতে কোনো উপায়ন্তর খুঁজে না পেয়ে বিছানায় টুথব্রাশ এনে তাকে ব্রাশ করাতে হয়। আজও তার ব্যতিক্রম হলো না। আরশাদ মেয়েকে যত্ন নিয়ে ব্রাশ করিয়ে দিল। কথাকে ঘুম পাড়াতে গিয়ে আরশাদ নিজেই ঘুম পেয়ে গেল। তবু মেয়ের চোখে এক ফোঁটা ঘুম নেই। অনর্গল কথা বলেই যাচ্ছে বাবার সঙ্গে, শুধু শুধু তার নাম কথা রাখেনি আরশাদ। কথার এক পর্যায়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল কথা। আরশাদ মেয়ের গলা পর্যন্ত ব্ল্যাঙ্কেট টেনে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে ওরা। আরশাদ ঘরে এসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আয়নায় ফুটে ওঠা তার প্রতিচ্ছবি দেখে। কেমন জড়সড় হয়ে গেল ওরা। আরশাদের এই চাহনি খুব ভালো করে চেনা তার, তাকে মাতাল করে দেওয়া চাহনি। আরশাদ ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ালো ওরার পেছনে। ওরা কিছু বুঝে ওঠার আগেই তড়িৎ গতিতে তার ব্লাউজের পেছনের ফিতার বাঁধনটা খুলে দিল সে। বিদ্যুতের ন্যায় কেঁপে উঠল ওরা। আরশাদ এসব কি করছে তার সঙ্গে? যতবারই ওরা নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করে ততবারই আরশাদ এসে এলোমেলো করে দেয় তাকে। অথচ ওরার মনে হয় সে ঠিক এভাবেই এলোমেলো হয়ে থাকতে চায় আজীবন। ওরা আরশাদের দিকে ঘুরে কম্পিত স্বরে বলল। ঘুমোবেন না? আরশাদ ভ্রু কুঁচকে বলল। আবারও আপনি? আমি কিন্তু গিয়ে কথার কাছে নালিশ করব। ওরা হতবাক গলায় বলল। এখন সত্যি সত্যি তুমি ডাকতে হবে? তখন তো কথার ছেলে মানুষের সঙ্গে না পেরে উঠে আমি। এসব কোনো কথা চলবে না মিসেস হক। একবার যখন তুমি ডেকে ফেলেছো তখন তো আর আপনিতে ফিরতে দেওয়া যাবে না। আরশাদের মুখে মিসেস হক ডাকটা শুনে ওরার কি যে ভালো লাগলো। একটু একটু করে নিজের অধিকারটা তাহলে সে প্রতিষ্ঠা করেই ফেললো আরশাদ হকের জীবনে। ওরা আরশাদকে জড়িয়ে ধরে তার বুকে মুখ লুকিয়ে বলল। আপনি জানেন না আমার কত লজ্জা করে। আরশাদ ওরার চুলে হাত ডুবিয়ে বলল। আহারে আমার লজ্জাবতী বউটা, এইসব লজ্জা টজ্জা এবার ঝেড়ে ফেলে তো ওরা। আমার কাছে লজ্জা কিসের? কিছুক্ষণ চুপ করে থেকে ওরা বলল। একটা কথা বলি। হাসি মুখে চুপ করে রইল ওরা। যখন সে ম্যানেজার ছিল আরশাদের তখন মনে হতো হুট করে বসকে কোনো একটা কথা বলে বেয়াদবির লক্ষণ। তাই কিছু বলার আগে অনুমতি নেওয়ার অভ্যাস তার পুরনো দিনের। আরশাদ বলল। বলো। আমার না শাড়ি পরতে ঘুমোতে খুব অসুবিধা হয়। আরশাদ অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বলল। ঠিক আছে, আজকে ঘুমানোর আগে তোমাকে আমার টি শার্ট পরিয়ে দেবো। ওরা চমকে উঠে তাকালো আরশাদের দিকে। এই গম্ভীর ছেলেটা কিনা ভেতরে ভেতরে এত অসভ্য ছিল, সাংঘাতিক ব্যাপার। ওরা লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা দেখে হেসে ফেলল আরশাদ। মেয়েটাকে কথায় কথায় লজ্জা পাইয়ে দিয়ে তার দারুণ লাগে। আরশাদ ঠোঁটের হাসিটা বজায় রেখে বলল। যাও চেঞ্জ করে এসো। চেঞ্জ করে সাদা একটা সালোয়ার কামিজ পরে এলো ওরা। সাদা রঙের নিজস্ব একটা ভাষা আছে। এই রং মানুষের স্নিগ্ধতা কয়েক গুণ বাড়িয়ে দেয়। ওরাকে এরূপে দেখে নতুন করে মুগ্ধ হলো আরশাদ। ওরা বিছানার উপর বসতে বসতে বলল। কাল কখন উঠবেন আপনি? আরশাদ বিরক্ত গলায় বলল। আবারও আপনি আগে শুরু করলে? ওরা অসহায় গলায় বলল। কাল থেকে তুমি ডাকবো, প্রমিস। কেন?
আজকে কি সমস্যা? এভাবে হুট করে কাউকে তুমি ডাকা যায় নাকি? আরশাদ হুমকির স্বরে বলল, ঠিক আছে, কালকে থেকে মনে থাকে যেন। কখন উঠবেন বললেন না তো? 7টায়। এত সকালে? 9টা থেকে মিটিং স্টার্ট। একসঙ্গে কতগুলো স্ক্রিপ্ট যে শুনতে হবে কালকে। মানুষের কাছে আগে শুনতাম প্রডিউসারের অনেক যন্ত্রণা, এখন প্রডিউসার হওয়ার আগেই তা হারে হারে টের পাচ্ছি। ওরা আগ্রহ নিয়ে বলল, আচ্ছা, কাল যে স্ক্রিপ্টগুলো পছন্দ করবেন সেগুলোই কি সিনেমা বানানোর জন্য ফাইনাল? না, প্রাথমিকভাবে সিলেক্ট করব, তারপর সেই স্ক্রিপ্টগুলো তুমি আর আমি একসঙ্গেই পরে ফাইনালাইজ করব। ওরা হতবিহ্বল কণ্ঠে বলল, আমি? হ্যাঁ, সিইও হয়েছো আর এই কাজটা করবে না? এরপর থেকে তো সবগুলো স্ক্রিপ্ট বাছাই তোমাকেই করতে হবে। আমাদের প্রোডাকশন হাউসে প্রচুর স্ক্রিপ্ট জমা পড়বে, আর আর তুমি তো আমার টেস্টের খুব ভালো করে জানো, যে গল্পগুলো আমার টেস্টের সঙ্গে যাবে সেগুলো সিলেক্ট করবে। আর কি কি করতে হবে আমায়? আরশাদ সুন্দর করে গুছিয়ে বলল, স্ক্রিপ্ট পছন্দ করার পর থেকে সিনেমা রিলিজ পর্যন্ত প্রসেসটা অনেক লম্বা। তোমাকে প্রত্যেকটা ক্ষেত্রে তদারকি করতে হবে। সিনেমার কাস্টিং, লোকেশন, প্রোডাকশন ম্যানেজমেন্ট, এরপর শুটিং শুরু হওয়ার পরপরই ঠিকঠাক মতো চলছে কিনা, সেটা কোনো সমস্যা হচ্ছে কিনা। তুমি তো জানোই একটা সেটে হাজার ঝামেলা লেগেই থাকে। শুটিংয়ের পর এডিটিং, ডাবিং এসব ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তারপর রয়েছে প্রমোশনের দায়িত্ব, আর সব থেকে বড় কথা বাজেট সামলানো। খুবই তীক্ষ্ণভাবে তোমাকে বাজেট করতে হবে। আর আমি জানি আমার টাকাগুলো তুমি পানিতে ফেলতে দিবে না। আপনার ম্যানেজার হওয়ার আগে তো আমি কিছুই পারতাম না, ট্রেনিং পেয়ে পেয়ে শিখেছি। এবার আমাকে কে শেখাবে? এবার ট্রেনিং পাবে। আর ভেবো না, এসব কাজগুলো তোমাকে একা করতে হবে। তোমাকে হেল্প করার জন্য আমাদের বিশাল টিম রয়েছে। তাছাড়া আমি তো সবসময় আসি। ওরা আগ্রহে উজ্জ্বল হয়ে বলল, জানেন, আগে না এই ব্যাপারটা নিয়ে আমার খুব ভয় লাগতো, কিন্তু যত দিন যাচ্ছে ততই আমার এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে। আরশাদ অন্যরকম গলায় বলল। ওরা আর আমার এক্সাইটমেন্ট কি হবে? চুপ করে রইল। তার চোখ দুটো আটকে আছে আরশাদের চোখের দিকে। চোখে চোখে যেন মনের মাঝে জমে থাকা অজস্র ভালোবাসার আদান প্রদান করছে তারা। ওরা তার দৃষ্টি সরিয়ে নেওয়ার প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। ওই চোখ দুটোর দিকে তাকালে যে কারোরই নেশা হয়ে যাওয়ার কথা। আরশাদ আচমকাই হ্যাচকা টান দিয়ে নিজের বুকে এনে ফেললো অরাকে। আবারও হারিয়ে যেতে শুরু করেছে ওরা। একটু একটু করে হারিয়ে যাচ্ছে আরশাদের মাঝে সত্যিকারের পৃথিবীর সঙ্গে যেন তার কোনো যোগাযোগ নেই। আরশাদ আর এক মুহূর্ত অপেক্ষা না করে ঠোঁটের স্পর্শ দিল অরার ঠোঁটে। অরা শক্ত করে খামচে ধরলো আরশাদের টি শার্ট। আরশাদের ভালোবাসাময় জগতের দুয়ার আবারও খুলে গেছে তার জন্যে, যে জগৎকে না করার কোনো উপায় তার নেই। সারা দুনিয়ার চোখে সুপারস্টার আরশাদ হক, তাকে এক পলক নিজ চোখে দেখার জন্য মানুষ চিরকাল অপেক্ষা করে থাকে। অথচ সেই আরশাদ নিজ বাড়িতে এক ফোঁটাও পাত্তা পাচ্ছে না। এখানে তো আর সে কোনো সুপারস্টার নয়, বাড়ির বড় ছেলে, তাই কাজকর্মের সকল ভার এসে পড়েছে তার উপরে। এই মুহূর্তে বাঁশের একটা ময়ের উপর দাঁড়িয়ে সে। এ বাড়িতে নির্দিষ্ট কোনো স্টোর রুম নেই। জিনিসপত্র স্টোর করে রাখার জন্য প্রতিটা ঘরের সিলিংয়ে ছোট ছোট ঘর আছে। কার মাথা থেকে যে এমন উদ্ভট বুদ্ধি এসেছে কে জানে। যে উদ্ভট স্টোর রুম বানিয়েছে তার উপর তো রাগ লাগছে, তার থেকেও বেশি রাগ লাগছে মায়ের উপর। আরশাদের মা না জানি কি মনে করে রাজ্যের সব হাড়ি পাতিল জমিয়ে রেখেছেন এখানে। হারিয়ে নামিয়ে দেওয়ার দায়িত্ব এসে পড়েছে বেচারা আরশাদের উপর। তার শরীরটা মোয়ের উপরে আর মাথায় স্টোর রুমের ভিতরে। একে তো অন্ধকার, তার উপরে আবার চারিদিকে মাকড়াসার জাল। বিরক্তিতে গা জ্বলে যাচ্ছে আরশাদের। মইটা নিচ থেকে ধরে রেখেছে আরশাদের ছোট মামার সব থেকে ছোট ছেলে আকাশ। তাকে মই ধরে রাখতে বলা হয়েছে যাতে আরশাদ ব্যালেন্স হারিয়ে না পড়ে যায়, কিন্তু সে নিজেই মইটাকে এমনভাবে কাঁপাচ্ছে আরশাদের মনে হচ্ছে সে এক্ষুনি পড়ে যাবে। আরশাদ ধমকে সুরে বলল, এই ছাগল ঠিক করে ধর। ঠিক করেই তো ধরেছি ভাইয়া। আকাশ আহত গলায় বলল। আরও একবার স্টোর রুমে বিরক্ত ভঙ্গিতে চোখ বুলালো আরশাদ। এরপর অসহায় গলায় উচ্চস্বরে বলল, মা, পাচ্ছি না তো। সেলিনা হক নিচ থেকে অবাক গলায় বলল, না পাবার কি আছে, সব থেকে বড় হাড়িটা তো সামনেই রেখেছি। আশফিয়া পাশের ঘরে যাচ্ছিল। মা ছেলের কথোপকথন কানে আসায় থেমে দাঁড়িয়ে ফুর্তির স্বরে বলল, সামনে রাখলে কি আর পেছনে রাখলেই কি, ওর চোখে কিছুতেই পড়বে না। তোমার ছেলের তো মা গুড ফর নাথিং। রাগে বিরক্তিতে দাঁতে দাঁত চেপে রইল আরশাদ। মহারাগী আরশাদ হককে এমন কথা বলার সাহস এই পৃথিবীতে কারো নেই। তবে এই বাড়িতে বাইরের পৃথিবীর কোনো নিয়ম চলে না। নিজের উপরে রাগটা সব থেকে বেশি হচ্ছে আরশাদের। কেন যে বিয়ে করতে এসেছিল এখানে? আরশাদের বিয়ের প্রস্তুতি চলছে 2 মাস ধরে। 1 মাস আগে আশফিয়া দেশে ফেরে, তারপর থেকে মূলত আসল প্রস্তুতি শুরু হয়। তাদের কাজিনদের বিশাল একটা দল আছে। দীর্ঘদিন কারোর সঙ্গে কারো যোগাযোগ নেই। আরশাদের নির্দেশনে সকলকে এক করে আসফিয়া।
আরশাদের সিলেটের বাড়িতে আজ উৎসব মুখরতা বিরাজ করছে। কাল আরশাদ অরার গায়ে হলুদ। কাজিন দলের মেয়েরা বাড়ির উঠানে লাউড স্পিকারে গান বাজিয়ে নাচ প্র্যাকটিস করছে। নাচে কাল ছেলেদের হারিয়ে দিতে হবে তো। যদিও ছেলেদের ভাবসাব দেখে মনে হচ্ছে তারা এমনিতেই হেরে যাবে। কেউ প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে না, সবাই ব্যস্ত কোনো না কোনো কাজে। কেউ ঘর সাজাচ্ছে, কেউ বাজারের ব্যাগ নিয়ে ছুটে বাজারে যাচ্ছে, আবার কেউ আকাশের মতো মই ধরে দাঁড়িয়ে আছে। আরশাদের খালা এবং দুই মামির দখলে রান্নাঘরটা। মামারা ব্যস্ত ডেকোরেটরের লোকদের সামলাতে। পুরো বাড়িটা আজ মরিচ বাতিতে মুড়ে দেওয়া হবে। আরশাদের খালু এবং বড় চাচা তার তদারকি করছে। পরিবারটার সঙ্গে একেবারে মিশে গেছে সীমা। তার একমাত্র বান্ধবী এ বিয়ে, আর সে থাকবে না তা তো হয় না। সীমা এ বাড়িতে পা রাখতেই সকলের প্রিয় হয়ে গেছে। সেলিনা হক তো তার সঙ্গে পরিচয়ের 1 ঘন্টার মাথায় তুলে নেমে এসেছেন। তাকে কেউ বাইরের মেয়ে মনে করছেন না, একেবারে ঘরের মেয়ের মতো তাকে কাজের মাঝে ব্যস্ত রাখছে। মূল বাড়ির পেছনে বাংলা ঘর, সেটা মেয়েদের জন্য বরাদ্দ। পুরুষ মানুষের প্রবেশ সেখানে কঠোরভাবে নিষিদ্ধ। পুরুষ মানুষ বলতে আরশাদ। অরাকে বাংলা ঘরে রাখা হয়েছে, বের হতে দেওয়া হচ্ছে না। আরশাদের উপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। গায়ে হলুদের আগে সে কিছুতেই অরার সঙ্গে দেখা করতে পারবে না। কাউকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে বিয়ে সেরে ফেলার এটাই শাস্তি। একের পর এক কাজ, তার উপরে 2 দিন ধরে প্রিয়তমা বউয়ের মুখটা না দেখা। যে আরশাদ অরাকে ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারে না, 2 দিন পেরিয়ে যাওয়ার পর ভেতরে ভেতরে সে পাগল হয়ে যাচ্ছে। আবারও মনে হলো কেন যে বিয়ে করতে এসেছিল এখানে। সীমা বাংলা ঘরের ভেতর ঢুকতে ঢুকতে বলল, ভারী অদ্ভুত তো তোর শ্বশুর বাড়ি। অরা বসে বসে নিজের জামাগুলো ভাঁজ করছিল। সীমার এমন কথায় তার দিকে তাকিয়ে ঝলমলে গলায় বলল। কেন? সীমা এসে অরার পাশে বসতে বসতে বলল, আশাদ ভাইয়াকে দিয়ে রান্নার হাঁড়ি নামাচ্ছে। বেচারা বিয়ে করতে এসেছে, অথচ তাকে দিয়ে একটার পর একটা কাজ করিয়েই যাচ্ছে। অরা খিলখিল করে হাসতে হাসতে বলল, আমার না খুব আনন্দ হচ্ছে জানিস। একটা পরিবার কি কখনো তা বুঝিনি আমি, এইবার বুঝছি আমি। সীমা অরার কাঁধে হাত রেখে বলল, অনেক সুন্দর তোর পরিবারটা, সবাই তোকে খুব ভালোবাসে। অরা হাসি মুখে বলল। টাচুড। 2 বান্ধবীর কথোপকথনের মাঝে পাশের ঘর থেকে ছুটে এলো কথা। তার ঠোঁটে লেগে আছে পৃথিবীর সব থেকে সুন্দর হাসি, আর পরনে টকটকে লাল একটা ফ্রক। কথা অরার কাছে এসে উৎফুল্ল গলায় বলল। ওরা কেমন লাগছে? অরা মুগ্ধ গলায় বলল, ও মা, খুব সুন্দর লাগছে। কে দিয়েছে এই ফ্রকটা? ফুপ্পি? ফুপিকে থ্যাঙ্কস বলেছিস? কথা মাথায় হাত দিয়ে বলল, না তো, একদম ভুলে গেছি। দাঁড়াও, এক্ষুনি বলে আসছি। কথা ছুটতে যাবে তার ঠিক আগেই অরা তাকে বাধা দিয়ে বলল। কথা দাঁড়া, এদিকে আয়। কথা বাধ্যমের মতন তার কাছে ফিরে এলো। অরা তাকে পেছন ফিরিয়ে দাঁড় করিয়ে যত্ন নিয়ে ফ্রকের পেছনের ফিতাটা বেঁধে দিল। কথা হাসি মুখে অরার গালে চুমুখে আবারও ছুটে গেল। সীমা অভিভূত গলায় বলল, তোদের বন্ডিংটা সুন্দর কেন বলতো? খুব স্পেশাল তো, তাই সুন্দর। সীমা কৌতূহলী গলায় বলল, সবই ঠিক আছে, কিন্তু একটা ব্যাপার, কথা তোকে নাম ধরে ডাকে কেন? অরা স্বাভাবিক গলায় বলল, তাছাড়া কি ডাকবে? মা জাতীয় কিছু। আমাকে মা ডাকবে কেন? ওর মা তো আছেই। সীমা অবাক গলায় বলল, তুই কি চাস না কথা তোকে মা ডাকো? অরা সহজ ভঙ্গিতে বলল, আমার চাওয়া না চাওয়াতে কি আসে যায়? কথার মা আছে, আর এটাও সত্যি। তাকে তো আর সারা জীবন জেলে বন্দি করে রাখা যাবে না, কোনো না কোনো দিন তো বেরিয়ে আসবে। আশা তো বা কতদিন মেয়েকে মায়ের কাছ থেকে আলাদা করে রাখবে? সীমা ভ্রু কুঁচকে বলল, ওই বদমহিলা মাদক মামলায় আটকে গেছে। ড্রাগস মাফিয়াদের সঙ্গে পুলিশ ওর লিঙ্ক পেয়েছে। খুব সহজে ছেড়ে দেবে ভেবেছিস? তার উপরে কিডন্যাপিংয়ের মামলাটা তো আছেই। নওশিনের বের হতে হতে আর না হলেও 5-6 বছর। ততদিনে কত বড় হয়ে যাবে কথা। মায়ের কথা কি আর মনে থাকবে? মায়ের স্নেহে ভালোবাসা দিয়ে ওকে বড় করে তুলবি। অরা প্রচ্ছন্ন এক হাসি হেসে বলল, সন্তান কখনো মাকে ভুলে যায় না সীমা। মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে ওকে বড় করে তুলবো ঠিকই, কিন্তু ওর মায়ের জায়গাটা নিতে পারবো না কখনো। আমি না হয় কথা বেস্ট ফ্রেন্ড হয়ে থাকলাম। সীমা দীর্ঘশ্বাস ফেলে বলল, বুঝি না বাবা তোকে। বুঝতে হবেও না। সীমা কিছু বলতে যাবে, ঠিক তখনই সেলিনা হকের ডাক কানে ভেসে এলো। সীমা, এদিকে আয় না মা। সীমা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, যাই, তো শাশুড়ির ডাক পড়েছে। বাংলা ঘরে আপাতত কেউ নেই, ওরা একা। চাতক পাখির মতো ঠিক এই সুযোগটারই অপেক্ষায় ছিল আরশাদ। গত 2 দিনে এক মুহূর্তের জন্য ওরাকে একা ছাড়েনি কেউ, তাই এই সুযোগটাও পায়নি আরশাদ। বাড়ির সকলে নিজেদের কাজে ব্যস্ত, সকল ব্যস্ত চোখগুলো ফাঁকি দিয়ে বাংলা ঘরের দিকে এগিয়ে চলে আরশাদ।
2 ঘন্টা ধরে প্র্যাকটিস করে করে ক্লান্ত দিশা। নাচের দলের লিডে কাল সেই থাকবে। দিশা আরশাদের একমাত্র খালার একমাত্র মেয়ে। ঢাকা মেডিকেলে 2য় বর্ষে পড়াশোনা করছে। যদিও তার ভাবে সাবে কেউ বুঝতে পারে না ভবিষ্যতে এই মেয়ে মানুষের রোগ নিরাময় করবে। দিশা হাঁপাতে হাঁপাতে উঠান থেকে নেমে বাকিদের উদ্দেশ্যে বলল, আমি আর পারবো না, ভাবির কাছে গেলাম, তোরা প্র্যাকটিস কর। আরশাদকে বাংলা ঘরের দিকে এগিয়ে যেতে দেখে ঝড়ের গতিতে ছুটে এলো দিশা। আতকে উঠে বলল, ভাইয়া ভাইয়া, কোথায় যাচ্ছ তুমি? ধরা পড়ায় মনে মনে আরশাদ ঘাবড়ে গেলেও তার চেহারায় তা ফুটে উঠল না। দেশের সব থেকে নিখুঁত অভিনেতা বলে কথা। আরশাদ উল্টো দিশাকে ধমক দিয়ে বলল, আমার বাড়িতে আমি যা খুশি তাই করব, তোকে জবাবদিহি করতে হবে না। যা খুশি তাই করো না, কে মানা করেছে? তাই বলে ওই ঘরে যাবে কেন? আরশাদ দাঁতে দাঁত চেপে বলল। দিশা অপমানটা চুপচাপ সহ্য করে বলল, ব্রেন ডেভেলপমেন্ট হয়েছে তো, সেই জন্যই আমার পরিষ্কার মনে আছে তোমাকে ওই ঘরের আশেপাশে যেতে মানা করেছিলাম। আরশাদ জেদি গলায় বলল। দিশা মুখ টিপে হেসে বলল, গেলে সবাইকে বলে দিব বইয়ের জন্য তুমি কতটা পাগল। আরশাদ অগ্নি দৃষ্টিতে তাকালো দিশার দিকে। কাজিনরা সব তার এক দৃষ্টিকে জমের মতোই ভয় পায়। তবে আজ কোনো এক বিচিত্র কারণে দিশা ভয় পাচ্ছে না, বরং তার প্রচন্ড হাসি পাচ্ছে। আরশাদ থমথমে গলায় বলল। দিশা কিছুটা সময় ভেবে বলল, চিনি তো, ওই বাজে দেখতে লোকটা সিনেমায় মস্তান হয়। ওর সঙ্গে ভালো পরিচয় আছে আমার, এক্ষুনি খালাকে গিয়ে বলছি ওর কাছে তোর বিয়ের প্রস্তাব পাঠাতে। রাগে গজগজ করতে করতে মূল বাড়ির দিকে এগিয়ে গেল আরশাদ। দিশা এবার প্রাণ খুলে হেসে প্রবেশ করলো বাংলা ঘরে। বিছানায় আধা শোয়া হয়ে বই পড়ছে ওরা। সারা বাড়ি জুড়ে সকলের এত ব্যস্ততা, অথচ তার করার মতো কিছুই নেই। এই ঘরে বন্দি করে রাখা হয়েছে তাকে। দিশা ঘরে ঢুকতে ঢুকতে বলল, খুব বোর হচ্ছ তাই না ভাবি? দিশার মুখে ভাবি ডাকটা শুনে অরার মাঝে একরাশ ভালো লাগা ছড়িয়ে গেল। আরশাদের অন্যান্য কাজিনরাও ইতিমধ্যে এই ডাক রপ্ত করে ফেলেছে। অরা বইটা নামিয়ে রেখে বলল, তা একটু হচ্ছি, তোমরা নিজেরা আনন্দ করছো আর আমাকে একা ঘরে বন্দি করে রেখেছো। দিশা কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক সেই সময় ঘরে আগমন ঘটলো আসফিয়ার। দিশা আসফিয়ার দিকে তাকিয়ে বলল, দেখো না আপা, ভাবি বোর হচ্ছে, এক কাজ করি, ভাইয়াকে ঘরে বন্দি করে রাখি, ততক্ষণে ভাবি বাড়িটা ঘুরে বেড়াক। আসফিয়া বিছানায় বসতে বসতে বলল, তোরা পারিসও বাবা, কি দরকার ছেলে মেয়ে দুটোকে আলাদা করে রাখার? এমন তো না ওদের প্রথম বিয়ে হচ্ছে, এর আগে একে অপরের মুখ দেখেনি। দিশা দৃঢ় ভঙ্গিতে বলল, এই জন্যই তো দরকার আছে আপা। আরশাদ ভাইয়া আমাদের কাউকে না জানিয়ে কিভাবে বিয়ে করে ফেললো, এবার বুঝুক মজা। বেচার আরশাদ ভাইয়া তো বইয়ের বিরহে একেবারে পাগল হয়ে যাচ্ছে। কাল দিনটা আসার আগেই দেবদাস টেপদাস না হয়ে যায়। অরা চমকে উঠে বলল। মানে? দিশা হাস্যোজ্জ্বল গলায় বলল, এ ঘরে ঢোকার চেষ্টা করছিল ভাইয়া, ভাগ্যিস আমি ধরে ফেলেছিলাম। দিশা আর আসফিয়া একসঙ্গে হেসে ফেলল। এদিকে লজ্জায় অরার মাথা কাটা যাচ্ছে। এই নির্লজ্জ অসভ্য ছেলেটাকে নিয়ে আর পারা যায় না। বিয়ের প্রায় 8 মাস পেরিয়ে গেল, অথচ ভাবটা এমন যেন নতুন করে তার কলেজ লাইফে প্রেমিকাকে বিয়ে করতে যাচ্ছে। উফ! অরাকে লজ্জা পেতে দেখে আসফিয়া পরিস্থিতি সহজ করার উদ্দেশ্যে বলল, ভাবি বোর হচ্ছে আর তুই তাকিয়ে তাকিয়ে দেখছিস, বেচারিকে একটু সময় দিলেও তো পারিস। দিশা আত্মপক্ষ সমর্থনের উদ্দেশ্যে বলল, আমি তো মাত্র প্র্যাকটিস থেকে এলাম। বুঝেছি, ওই আলমারি থেকে অ্যালবামটা বের করে দে, ওরাকে আমাদের পরিবারের ছবি দেখেন। আসফিয়া পুরোনো দিনের ছবিগুলো অরাকে দেখাচ্ছে আর পরিবারের সকল সদস্যদের চিনিয়ে দিচ্ছে, কোনটা মামা, কোনটা মামি, কোনটা চাচা, কোনটা চাচি। এই মধুর ডাকগুলো ডাকার মতো কোনো মানুষ অরায় জীবনে পায়নি, কোনোদিন পাবে বলে ভাবতেও পারেনি। যে নিয়তি একদিন তার থেকে সব কেড়ে নিয়েছিল, সেই নিয়তি আজ এমন সুখময় একটা সময়ের মুখোমুখি এনে দাঁড় করিয়েছে। একটা ছবি চোখে পড়তেই অরা খিলখিল করে হেসে উঠল। কোনো এক বিয়ে বাড়ির মূল স্টেজের সোফায় পা টান টান করে শুয়ে আছে ছোট্ট আরশাদ। ঘুমিয়ে পড়েছে কিনা কে জানে, বরকনে বসার জায়গা না পেয়ে অবাক চোখে তাকিয়ে আছে তার দিকে। আসফিয়া ঝলমলে গলায় বলল, আমাদের ছোট মামার বিয়ের ছবি। আরশাদটা ছোটবেলা থেকেই বাদর প্রকৃতির, বিয়ে বাড়িতে যেতে চায়নি, তার নাকি ঘুম পাচ্ছে। মা আর আমি জোর করে নিয়ে যাই। ও মা, বিয়ে বাড়িতে গিয়ে বরকনের আসনেই ঘুমিয়ে পড়ল। অরা প্রচ্ছন্ন একটা হাসি হেসে অ্যালবামের পাতা উল্টালো। হঠাৎই একটা প্রশ্ন জেগে উঠল তার মনে। প্রশ্নটা আসফিয়াকে করা ঠিক হবে কিনা বুঝতে পারছে না সে। দোনামনো করতে করতে অরা জিজ্ঞাসা করলো,
আপনাকে একটা প্রশ্ন করি আপা। করো না, এত ফর্মালিটির কি আছে? অরা কৌতূহলী হয়ে বলল। আপনি কখনো বিয়ে কেন করেননি? অরা ভেবেছিল এমন একটা প্রশ্নে কিছুটা হলে অপ্রস্তুত হয়ে যাবে আসফিয়া, অথচ তেমন কিছুই হলো না। খুবই স্বাভাবিক একটা হাসি এসে আসফিয়া দ্রুত গতিতে অ্যালবামের পাতা উল্টাতে ব্যস্ত হয়ে পড়ল, যেন কোনো নির্দিষ্ট একটা ছবি খুঁজছে সে। ছবিটা খুঁজে পেয়ে আসফিয়ার সেদিকে আঙ্গুল তাক করে বলল। এই মহাশয়ের জন্য। আসফিয়ার আঙ্গুল অনুসরণ করে তাকালো অরা সেদিকে। অনেক পুরানো একটা ছবি। শাপলা চত্বরের সামনে দাঁড়িয়ে আছে দুই তরুণ তরুণী। দুজনের কারো মুখে হাসি নেই, কিঞ্চিত বিরক্তি হয়েছে। রোদের তীব্রতায় চোখ মেলে তাকাতে পারছে না তারা। তরুণী যে আসফিয়া এতে কোনো সন্দেহ নেই, তবে এই তরুণকে? আসফিয়া মলিন গলায় বলল।